আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো ফার্স্ট সামেটিভ এক্সামে তোমাদের দেখো সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায় রয়েছে। এক নম্বর হচ্ছে পৃথিবীর অন্দরমহল, এরপর অস্থিত পৃথিবী, শিলা আর ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। এই অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য। এবং এখানে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 1 ঘন্টা। ঠিক আছে, এপ্রিল মাসের প্রথমে তোমাদের কিন্তু পরীক্ষা হবে ফার্স্ট সামেটিভ এক্সামের। এবং প্রথমে হচ্ছে দেখো 6টি তোমাদের এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, 1 নম্বর মানের প্রশ্ন। এগুলো তোমাদের সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। ওকে, তারপর 4টি থাকবে এসএকিউ, অর্থাৎ হচ্ছে 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 × 4 = 4, এবং 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে 2 × 4 নম্বর। তারপর হচ্ছে 3 নম্বর মানের 2টি প্রশ্ন উত্তর লিখতে হবে 3 × 6 নম্বর থাকবে, এবং 2টি 5 নম্বর মানের প্রশ্ন উত্তর লিখতে হবে 5 × 10 নম্বর থাকবে। এরকম প্যাটার্নে তোমাদের হচ্ছে 30 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 1 ঘন্টা। তো চলো এখন আমরা একটি কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। 1 নম্বর দাগে কী দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে যে কোনো 6টি। 1 × 6 = 6। একের দাগে দাক্ষিণাত্য মালভূমির সৃষ্টির কারণ। তো এখানে অপশান রয়েছে দেখো, বিদার অগ্নুৎপাত, উদ্বেদী অগ্নুৎপাত, তারপর ক্ষয়ী ভবন না পাত সঞ্চালন। তো দাক্ষিণাত্য মালভূমির সৃষ্টির কারণ, এখানে উত্তর লিখবে বিদার অগ্নুৎপাত। তারপর নিফে ও নিফে সীমার মাঝে যে বিযুক্তি অবস্থিত সেটা হচ্ছে মোহ, লেহম্যান, গুটেনবার্গ না র্যাপিটি। সঠিক উত্তর হবে গুটেনবার্গ। তারপর আলোকদীপ্ত ভূমি বলতে বোঝায় মায়ানমার, নেপাল, ভুটান না শ্রীলঙ্কা। তো আলোকদীপ্ত ভূমি এটা বলতে বোঝায় ভুটানকে। নেক্সট হচ্ছে সার্ক গোষ্ঠীর প্রথম অধিবেশন যে সালে হয় সেটা হচ্ছে 1983, 1984, 1985 না 1986। এখানে সঠিক উত্তর 1985 হবে। পরের প্রশ্ন, মহাসাগরীয় ভূত্বক গ্রানাইট দ্বারা গঠিত, ব্যাসল্ট দ্বারা গঠিত, বেলে পাথর দ্বারা গঠিত, মার্বেল দ্বারা গঠিত। তো মহাদেশীয় ভূত্বক এটা ব্যাসল্ট দ্বারা গঠিত। তারপর পৃথিবীর গড় ঘনত্ব হলো গ্রাম পার ঘন সেন্টিমিটার 2.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার, 5.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার, 14 গ্রাম পার ঘন সেন্টিমিটার, 7.7 গ্রাম পার ঘন সেন্টিমিটার। তো পৃথিবীর গড় ঘনত্ব উত্তর লিখবে 5.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এরপর হচ্ছে ভূত্বকের সর্বপ্রথম উপাদান হচ্ছে অক্সিজেন, সিলিকা, অ্যালুমিনিয়াম না লোহা। সঠিক উত্তর হবে অক্সিজেন। 2-1টি শব্দ উত্তর দিতে হবে এখানে। 2 নম্বর দাগের প্রশ্ন, যে কোনো 4টি উত্তর করতে হবে। 1 × 4 = 4। 2-1 প্রশ্ন, মহেশ সঞ্চালন তত্ত্ব অনুসারে প্যানজিয়ার উত্তরের অংশকে কি বলে? এটা উত্তর লিখবে অ্যাঙ্গারল্যান্ড বলে। ঠিক আছে, আঙ্গারাল্যান্ড বলে। তারপর হচ্ছে ক্যারেজ প্রথা অনুষ্ঠিত হয় কোন দেশে? এটা ক্যারেজ প্রথা অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানে অনুষ্ঠিত হয় ক্যারেজ প্রথা। কোন দেশে ভূতাপ শক্তির ব্যবহার সবচেয়ে বেশি? আমেরিকা যুক্তরাষ্ট্রে। ভুটানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? তো এখানে উত্তর হচ্ছে কোলাকাংরি। ওকে, 7,528 মিটারের এটার উচ্চতা। কোন বন্দর দিয়ে নেপালের বৈদেশিক বাণিজ্য সংঘটিত হয়? ভারতের কলকাতা বন্দরের মাধ্যমে নেপালের বৈদেশিক বাণিজ্য সংঘটিত হয়। তারপর হচ্ছে শ্রীলঙ্কার প্রধান খনিজ সম্পদ কি? শ্রীলঙ্কার প্রধান খনিজ সম্পদ হচ্ছে গ্রাফাইট। 3 নম্বর থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 2 × 4 2 = 4। 1 নম্বর হচ্ছে মৃত আগ্নেয়গিরি কাকে বলে? যে আগ্নেয়গিরিগুলি অতীতে তীব্র বিস্ফোরণ ঘটিয়েছে কিন্তু ভবিষ্যতে অগ্নুৎপাতের সম্ভাবনা কম, তাদের মৃত আগ্নেয়গিরি বলেন। যেমন হচ্ছে মেক্সিকোর পারকুটিন। তারপর বহির্জাত শক্তি কাকে বলে? যেসব প্রাকৃতিক শক্তিসমূহ যেমন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রতিনিয়ত ভূপৃষ্ঠ ও ভূপৃষ্ঠের কাছাকাছি উপপৃষ্ঠীয় অংশে ক্রিয়াশীল থেকে ভূপৃষ্ঠ ও ভূপৃষ্ঠীয় অংশের পরিবর্তন ঘটিয়ে ভূমিরূপ গঠন করে আসছে, তাদেরকে বহির্জাত প্রাকৃতিক শক্তি বলে। সার্ক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও। তো ভারত ও তার প্রতিবেশী দেশগুলি মিলে শান্তি, স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রগতি এবং বাণিজ্যিক লেনদেন বৃদ্ধির উদ্দেশ্যে যে সংস্থা গঠন করেছে তাকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগী পরিষদ বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন বা সংক্ষেপে সার্ক বলা হয়। নেপালের শিল্পের সংক্ষিপ্ত বিবরণ দাও। নেপালের বৃহত্তম শিল্প হলো পর্যটন শিল্প। এটি বিদেশি মুদ্রা অর্জনের বৃহত্তম উৎস। এছাড়া কাগজ, পাট, চিনি, চর্ম, সুতিবস্ত্র, দেশলাই প্রভৃতি তৈরির কারখানা আছে। 4 নম্বর থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 3 × 2 = 6। তো বাংলাদেশের কৃষি ও শিল্পের সংক্ষিপ্ত বিবরণ দাও। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বাংলাদেশে বহু কৃষিজ ও বনজ শিল্প গড়ে উঠেছে। পাট বাংলাদেশের প্রধান শিল্প। প্রায় 80টির কাছাকাছি পাটকল ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে গড়ে উঠেছে। এখানকার প্রধান ফসলগুলি হলো ধান, পাট, ভুট্টা, গম, জোয়ার, কার্পাস, চা, আখ এইগুলো। 2 নম্বর, ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি উল্লেখ করো। তো ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি হচ্ছে 1 নম্বর পাতের চলনজনিত ভূমিকম্প। পৃথিবীর ভূত্বক কতগুলি ছোট বড় চলনশীল পাতের সমন্বয়ে গঠিত? এরকম 2টি পাতের পরস্পরের দিকে বা
পরস্পরের বিপরীত দিকে চলনের ফলে পাত সীমান্ত বরাবর ভূমিকম্প হয়ে থাকে। 2 নম্বর অগ্ন্যুৎপাতজনিত ভূমিকম্প, আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের সময় ভূমিকম্প অনুভূত হয়। 3 নম্বর হচ্ছে ধস, ভূপৃষ্ঠের উপরিভাগে বিশেষত পার্বত্য অঞ্চলে যখন ধস নামে তখন তার ফলে খাড়া ঢাল বরাবর বিশাল পাথরের স্তূপ প্রবল বেগে নিচে পতিত হয়, তখন তার প্রভাবে ভূমিকম্প অনুভূত হয়। আর 3 নম্বর হচ্ছে অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয়। এটা ব্যাখ্যা করো। তো অপসারী পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পরের থেকে দূরে সরে গেলে মাঝের ফাটল বরাবর অভ্যন্তর থেকে উত্তপ্ত গলিত পদার্থ উঠে এসে শীতল ও কঠিন হয়ে নতুন মহাসাগরীয় ত্বক আর মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি হয়। এ কারণে এই ধরনের অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলে। তারপর দেখো 5 নম্বর দিকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5 দুগুণে 10 নম্বর দেওয়া আছে। প্রথম হচ্ছে 5-এর 1-এর দাগে উদাহরণ সহ অপসারী পাত সীমানায় ভূগাঠনিক প্রক্রিয়ার বিবরণ দাও। তো অভিসারী বা বিনাশকারী পাত সীমানা, যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর মুখোমুখি এগিয়ে আসে তাকে অভিসারী পাত সীমানা বলে। এর বৈশিষ্ট্য কি? এই পাত সীমানার বৈশিষ্ট্যগুলি হচ্ছে 1 নম্বর ভূমিরূপ, এক্ষেত্রে দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে এলে তাদের মধ্যে অপেক্ষাকৃত ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে, ফলে সেখানে দ্বীপপুঞ্জ প্রভৃতি সৃষ্টি হয়। আবার দুটি পাতের মধ্যে সংঘর্ষ হলে তাদের মধ্যবর্তী পলিরাশিতে ভাঁজ পড়ে ভঙ্গির পর্বতশ্রেণীর সৃষ্টি হয়। নেক্সট 2 নম্বর হচ্ছে পাতের বিনাশ। এই প্রকার পাত সীমানায় ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ঘটে এবং ভূত্বকীয় পাতের বিনাশ হয়। উদাহরণ হচ্ছে ইউরেশীয় ও ভারতীয় এই দুটি পরস্পরমুখী পাত সীমানা অভিসারী পাত সীমানার অন্তর্গত। এটা দেখো, এই চিত্রটা তোমরা লিখবে, মানে আঁকার চেষ্টা করবে অভিসারী পাত সীমানার চিত্র। তোমাদের বইতেও রয়েছে, সেখান থেকে তোমরা দেখে কিন্তু এটাকে প্র্যাকটিস করবে। দেখো, এরপর 5-এর 2 নম্বর হচ্ছে উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো। তো সৃষ্টির বিভিন্নতা অনুসারে আগ্নেয় শিলাকে মোটামুটি দুটি ভাগে ভাগ করা যায়, নিঃসারী ও উদ্বেধী আগ্নেয় শিলা। নিঃসারী আগ্নেয় শিলা কি? ভূত্বকের উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয়গিরির মুখ দিয়ে ভূপৃষ্ঠের উপর লাভারূপে প্রবাহিত হওয়ার সময় ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি করে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে। আর উদ্বেধী আগ্নেয় শিলা কি? না, ভূগর্ভের উত্তপ্ত গলিত ম্যাগমা অনেক সময় ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূগর্ভের ভেতরেই বহু বছর ধরে ধীরে ধীরে জমে শীতল হয়ে কঠিন শিলায় পরিণত হয়, একে উদ্বেধী আগ্নেয় শিলা বলে। এই উদ্বেধী আগ্নেয় শিলার আবার শ্রেণীবিভাগ রয়েছে। উদ্বেধী আগ্নেয় শিলা 2 ধরনের হয়, একটা হচ্ছে পাতালিক, একটা হচ্ছে উপপাতালিক উদ্বেধী আগ্নেয় শিলা। তো পাতালিক শিলা কি? না, উত্তপ্ত গলিত পদার্থ ভূপৃষ্ঠের অনেকটা নিচের দিকে অতি ধীরে ধীরে বহু বছর ধরে শীতল, কেলাসিত ও কঠিন হলে তাকে পাতালিক শিলা বলে। গ্রানাইট উদ্বেধী পাতালিক শিলার উদাহরণ। এরপর উপপাতালিক শিলা কি? না, উত্তপ্ত গলিত পদার্থ ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূপৃষ্ঠের অল্প নিচে বা ভূত্বকের ফাটলের মধ্যেই শীতল এবং কঠিন হয়ে শিলায় পরিণত হলে তাকে উপপাতালিক শিলা বলে। উদাহরণ হচ্ছে কি? ডলোরাইট এবং পরফাইরি এই ধরনের শিলার উদাহরণ। 5-এর 3 নম্বর দাগে পৃথিবীর অভ্যন্তর ভাগের প্রধান 3টি স্তরের নাম উল্লেখ করে যে কোনো একটি স্তরের বিবরণ লিখতে হবে। তো দেখো, পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত স্তরগুলিকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বর হচ্ছে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল আর হচ্ছে শিলামণ্ডল। তো কেন্দ্রমণ্ডল কি? না, গুরুমণ্ডলের নিচে এবং পৃথিবীর কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী সর্বাধিক ঘনত্বযুক্ত স্তরকে কেন্দ্রমণ্ডল বলে। কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য, গভীরতা কতটা? না, গুরুমণ্ডলের নিচে 2900 থেকে 900 কিলোমিটার থেকে পৃথিবীর কেন্দ্র 6370 কিলোমিটার গভীরতা পর্যন্ত কেন্দ্রমণ্ডল বিস্তৃত। এই স্তরটি প্রায় 3470 কিলোমিটার পুরু। উপাদান হচ্ছে এই স্তর অত্যন্ত ভারী নিকেল ও লোহা দিয়ে তৈরি বলে একে নিফে বলা হয়। ঠিক আছে, নিফে বলা হয়। তারপর উষ্ণতা কীরকম? না, এই স্তরের গড় উষ্ণতা হচ্ছে 5000 ডিগ্রি সেলসিয়াস। ঘনত্ব, এই স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি, গড় ঘনত্ব 9.1 থেকে 13.1 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। তারপর বিজ্ঞানীরা এই কেন্দ্রমণ্ডলকে দুটি ভাগে ভাগ করেছে আবার। ঠিক আছে, এই কেন্দ্রমণ্ডলকে দুটি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল, যেটা হচ্ছে 2900 থেকে 5100 কিলোমিটার গভীরতা রয়েছে, এটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল। এর চাপ, তাপ, ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম হওয়ায় এখানে পদার্থ অর্ধেক কঠিন অবস্থায় রয়েছে।
অন্তঃকেন্দ্রমণ্ডল পৃথিবীর কেন্দ্রের চারদিকে বেষ্টন করে রয়েছে অন্তঃকেন্দ্রমণ্ডল। এর গভীরতা 5100 থেকে 6370 কিলোমিটার। এই স্তরের চাপ, তাপ ও ঘনত্ব সবচেয়ে বেশি। অত্যাধিক চাপে পদার্থগুলি কঠিন অবস্থায় আছে। তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 ভূগোল বা জিওগ্রাফি সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। এর আগে কিন্তু আমি 2টি সেট দিয়েছি, এটা 3 নম্বর সেট দেওয়া হলো, এরপর আরও 2-1টি সেট দেবো, টোটাল 5টি সেট তোমরা প্র্যাকটিস করে নেবে। তাহলে কিন্তু ফার্স্ট সামেটিভ এক্সামে তোমাদের সমস্ত প্রশ্ন এই সেটগুলোর মধ্যে থেকেই কমন পাবে। এবং এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে তোমরা প্রথমে রেজিস্টার করে নেবে, নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, স্টেট, সিটি এগুলো লিখবে এবং পাসওয়ার্ড দেবে নিজের মতো তৈরি করে। তারপর রেজিস্টার করার পর পরের বার লগ ইন করবে সেম ফোন নাম্বার সেম পাসওয়ার্ডটা দিয়ে, এবং অ্যাপের মধ্যে তোমরা যে কোনো ক্লাসের যে কোনো তোমরা কোর্স নিতে পারো, পেইড কোর্স অথবা ফ্রি কোর্সও সেখানে দেওয়া আছে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।